ইরান জিতে গেছে এবং ইসরায়েল ধ্বংস হয়ে যাচ্ছে, এই ধরনের স্বপ্ন যারা দেখছেন, কল্পনা করছেন, তো তাদের জন্য এই ভিডিওটা দেখেন। এই যে একটা বিমান দাঁড়িয়ে আছে, এটা কোথায়? ইরানে এয়ারপোর্টের ওখানে। ওই যে দেখেন রানওয়েতে বিমান দাঁড়িয়েছিল এবং একবারে নিখুঁতভাবে তার উপরে একটা বোমা ফেললো এবং এই বিমানকে কী করলো? একবারে ধ্বংস করে দিল। এই যে এই আর একটা বিমান দেখছেন, এটা মনে হয় যে সামরিক পরিবহন বিমান। দেখেন তার উপরেও কি সুন্দর বোমা মেরে একেবারে সাথে সাথে এটাকে ধ্বংস করে দিল। এই যে আর একটা, এখন এটা কি পরিবহন বিমান নাকি সিভিল এভিয়েশনের বিমান কে জানে। দেখেন তার উপরেও বোমা ফেললে এই যে ধ্বংস করে দিল। এসব বিমান কাদের বিমান? এগুলো কি ইসরায়েলের বিমান নাকি? না, এগুলো হলো ইরানের বিমান। ইরানের এয়ারপোর্টে এই বিমানগুলো দাঁড়িয়েছিল, আর ইসরায়েলি বিমান এসে একেবারে রীতিমতো মুক্ত বিহঙ্গের মতো প্রিসাইজ অ্যাটাক করে এই বিমানগুলোকে ধ্বংস করে দিল। এবং খালি কি এই তিনটা নাকি? না, এইরকম শত শত বিমানকে অলরেডি এই ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। খালি কি বিমান, একই সঙ্গে ধ্বংস করছে কি এদের যে জাহাজ। এ তো কালকেই শুনলাম যে 15টা না 16টা জাহাজ ধ্বংস করেছে, যেগুলো নাকি ওই হরমুজ প্রণালীর ওখানে ওই যে মাইন ফিট করার কাজে ব্যাপৃত ছিল, তো তাদেরকে ওখানে শেষ করে দিয়েছে। এছাড়া ওদের বন্দর আব্বাস বা আবাদান বন্দরে যে সমস্ত জাহাজ ছিল সেগুলোকে অলরেডি ডিস্ট্রয় করে দিয়েছে এবং অলরেডি মনে হয় যে এ পর্যন্ত 35-36টা জাহাজ, এগুলো কিন্তু সব শেষ। ঘটনা তো এখানেই শেষ না, এরপরে আরও অনেক ঘটনা ঘটছে। সেগুলা কি? আইআরজিসির হেডকোয়ার্টার এবং বিভিন্ন প্রভিন্সিয়াল যে হেডকোয়ার্টার আছে, এগুলো মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের হেডকোয়ার্টার এবং বিভিন্ন জেলাতে প্রভিন্সের যে তাদের হেডকোয়ার্টার কমান্ড সেন্টার ছিল, সেগুলোকে সেগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তারপর আর কি করছে? আইআরজিসির যত সমস্ত ওই ব্যারাক ছিল সেখানে বোমা মারা হয়েছে। এরপরে আর যে কাজটা করছে সেটা তো আরও ভয়াবহ। ইরানের অর্থনীতির মেরুদণ্ড যে তেল ক্ষেত্রতে, সে তেলগুলো নিয়ে যে ডিপোগুলোতে জড়ো করা হয়েছিল, সমস্ত ডিপোগুলো একেবারে কমপ্লিটলি ধ্বংস করে দেওয়া হয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে, তাই না? এবং অতঃপর ওই তেল যখন শহরের মধ্যে রাস্তায় ড্রেনেজ সিস্টেমের মধ্যে চলে আসছে, তখন ওই ড্রেনেজ সিস্টেমেও যে দগদগে আগুন দেখা গেছিলো, সেটা তো নিশ্চয়ই সবাই দেখছে। খুঁজে খুঁজে বের করে একটার পর একটা ওই যে মিসাইল লঞ্চার, সেগুলোকে ধ্বংস করেছে একেবারে খুঁজে খুঁজে। যেহেতু ইরানের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই এবং তাদের ওই যুদ্ধ বিমানও নাই এখন, যেগুলো সব ধ্বংস হয়ে গেছে, তাহলে হচ্ছেটা কি? এই আমেরিকা এবং ইসরায়েলের বিমান একেবারে পাখির মতো মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াচ্ছে আর টার্গেট খুঁজে বার করছে। যেই কোনো জায়গায় একটা মিসাইল লঞ্চারের নড়াচড়া দেখা যাচ্ছে, সাথে সাথে সেটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাই না? ইন দি মিন টাইম যে ভয়ঙ্কর খবর সেটা হলো যে এমনিতেই এর আগে ওই যে বোমারু বিমান B-2 স্পিরিট, সেটা তো অলরেডি প্রিসাইজ অ্যাটাক করে গেছে এবং একই সঙ্গে B-1 বি যে ল্যান্সার, সেটাও তার কাজ করে গেছে। এইবার ফিল্ডে নামছে B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস। এই B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস যদিও 70 বছরের পুরনো বিমান, কিন্তু এর বিশেষ বৈশিষ্ট্য হলো যে এটা অতি বিশাল এবং এর মধ্যে বিপুল পরিমাণে বোমা, তারপরে বিস্ফোরক দ্রব্য নিয়ে এ কিন্তু আসে। যখন কোনো জায়গায় আক্রমণ করা হয় এবং ওদের যখন আর কোনো ওই এয়ার ডিফেন্স সিস্টেম থাকে না বা তাদের কোনো ওই ফাইটার প্লেন থাকে না, তখন তো আকাশ একেবারে মুক্ত। তো এই রকম অবস্থায় কিন্তু এই B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস চলে আসে, কারণ এটার কোয়ালিটি তো স্টেলথ না, এটার বৈশিষ্ট্য তো স্টেলথ না। এখন যদি ইরানের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম থাকতো তাহলে খুব ইজিলি কিন্তু একে শ্যুট ডাউন করতে পারতো, কিন্তু যেহেতু কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই, একে তো আর শ্যুট ডাউন করা যাচ্ছে না। তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে? এই B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস এই বিমানটা মুক্ত বিহঙ্গের মতো এই ইরানের আকাশে উড়ে উড়ে এইবার যে কাজটা করবে বা করছে, যে ওই বিভিন্ন পাহাড়ের নিচে যে গোডাউন বানিয়েছে, মিসাইল তৈরির যে কারখানা বানিয়েছে, এইগুলাকে ধসিয়ে দেওয়ার জন্যে, হ্যাঁ পুরো পাহাড় হয়তো ধসাতে পারবে না, কিন্তু যে সমস্ত এন্ট্রান্স আছে, যে পথ দিয়ে
ওই ভিতরে ঢোকে বা বের হয়, ওই এন্ট্রেন্সগুলো একেবারে মানে ধসিয়ে দিবে। ফলে হচ্ছে কি, ওই মিসাইল এখনও ইরানের বহু আছে হয়তো বা, কিন্তু সেগুলো তো আর বের হতে পারবে না, তাই না? আস্তে আস্তে কিন্তু শেষের দিকে, এবং ইরান তার সর্বশেষ অ্যাটাক মিসাইল যেগুলো ছিল এগুলো করে ফেলছে। আগামী দেখবি যে 2-1 দিনের মধ্যে মিসাইল মারার মতো আর মিসাইল নেই, কারণ ওই সাইলোর মধ্যে লুকানো। এখন মিসাইল ছোড়ার জন্য যে লঞ্চার সেগুলো তো ধ্বংস। তাহলে ঘটনা কিন্তু এই, অর্থাৎ এই ইরানকে একেবারে 50 বছর পিছনে ফেলে দেওয়া হলো। এখন যদি আমেরিকা বলে যে আর যুদ্ধ করবো না, ঠিক আছে আমরা চলে গেলাম, যে ক্ষয়ক্ষতি ইন দি মিন টাইম ইরানের হয়ে গেছে, এইগুলো এরা ওভারকাম করতে এদের কত বছর লাগবে চিন্তা করে দেখছেন? এইগুলো ওভারকাম করতে ওদের তেল ক্ষেত্রগুলো সেগুলো পুনর্নির্মাণ করতে হবে, এদের কমান্ড সেন্টারগুলো পুনর্নির্মাণ করতে হবে, এই যে শত শত বিমান ধ্বংস করলো এগুলো নতুন করে কিনতে হবে, এদের যে জাহাজটা ছিল সব ধ্বংস হয়ে গেছে, এগুলো আবার নতুন করে কিনতে হবে, বিপুল টাকা পয়সার ব্যাপার, তাই না? আবার অন্যদিকে এই তেল তারা ওই বাইরের দেশে মুক্তভাবে বিক্রি করতেও পারে না। সুতরাং ইরানের পরিস্থিতি যে ভয়াবহ, এইটা আসলে যারা জিওপলিটিক্স বোঝে না তাদের কাছে মনে হচ্ছে না না না, ইরান তো এখনও মিসাইল মেরে চলেছে, তাই না? তারপরে ড্রোন মেরে চলেছে। আরে তা তো মেরে চলেছে, এখানে ইরানের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে আর ইসরায়েলের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, এগুলো কি এরা কখনো তুলনা করে দেখছে? ইরানের সাধারণ সিভিলিয়ান অঞ্চলে কিন্তু কোনো বোমা টোমা মারে নাই এ পর্যন্ত, যে কারণে হয়তো সিভিলিয়ান অঞ্চলের যে দোকানপাট বাজার এগুলো কিন্তু খোলা আছে, বা গাড়ি ঘোড়াও কিন্তু চলছে। টার্গেট করেছে তো শুধু মিলিটারি ইনস্টলেশন, রাইট? এবং যে কারণে হয়তো ইরানে গেলে অনেকে মনে করতে পারে না না না, কই ইরানের তো তেমন কিছু হচ্ছে না, কিন্তু ঘটনা তো হলে তা না, ইরানের যা হওয়ার তা তো হয়ে গেছে, এবং এটার ফল ভোগা শুরু হবে আগামী কয়েকদিন পর থেকে। কারণ এই ইরানের তো এখন সাপ্লাই বন্ধ, কোনো দেশ থেকে কোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্য নাই, তাদের যে অতি প্রয়োজনীয় যে সাপ্লাই বিভিন্ন দেশ থেকে আসতো এগুলো তো নাই। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এবং আমার কাছে এটা মনে হচ্ছে এরকমই হবে, এখন যদি ইসরায়েল আর আমেরিকা এখান থেকে পাত্তাড়ি গুটিয়ে চলে যায় যে ঠিক আছে, ইরানের লোকজন ভিতর থেকে যখন আন্দোলন করলো না, রেজিমকে যখন পতন ঘটালো না, তখন আমাদের কী দরকার এত ঢাকা, আমাদের যা কাজ, আমরা তো যে লক্ষ্য উদ্দেশ্য এগুলো তো হাসিল হয়েই গেছে, তো আমরা এখন চলে গেলাম। যাওয়ার পরে এইখানে যখনই ইরান কোনো রকম কোনো মিলিটারি ইনস্টলেশন, যেটা নাকি ইরানের জন্য হুমকি স্বরূপ, এরকম প্রতীয়মান হওয়া মাত্রই একেবারে ফ্রি স্টাইল এসে আবারও কিন্তু গুলি বন্দুক বোমা মারবে এবং মিসাইল মারবে। ইরানের কিন্তু ক্ষমা নেই। যেহেতু ইরান ইসরায়েলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রতিজ্ঞা করেছিল, তাই না? তাহলে ইসরায়েলের দায়িত্ব কি ইরানকেও নিশ্চিহ্ন করা? আপনি আমাকে নিশ্চিহ্ন করার জন্য হুমকি দিবেন আর আমি আপনাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করবেন, এটা হয়? যারা মুমিন মুসলমান আমার ভিডিও দেখেন, একটু চিন্তা করে দেখেন যে আপনি যদি কাউকে নিশ্চিহ্ন করার হুমকি দেন, তো সেও কি আপনাকে নিশ্চিহ্ন করার হুমকি দিবে না? বিষয়টা কিন্তু এটাই। এখন আপনারা যদি মনে করেন ধর্মীয় কারণে যে ইহুদিরা তো আপনাদের শত্রু, ধর্মীয় শত্রু, অর্থাৎ মুসলমান তাদেরকে ধ্বংস করে দেয়া বা নিশ্চিহ্ন করে দেয়া এটা আপনাদের নৈতিক অধিকার, ভালো কথা, এটা আপনার বিশ্বাস। কিন্তু ইহুদিদের নৈতিক অধিকার আপনাদেরকে ধ্বংস করে দেয়া, ঠিক আছে? এবং তার সাথে জড়ো হয়েছে খ্রিস্টানরা, অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানরা, তাদেরও কিন্তু নৈতিক অধিকার, তাদেরকে যারা হুমকি দিবে তাদেরকে এই দুনিয়া থেকে একেবারে পুরো আউট করে দেয়, বুঝছেন? অর্থাৎ আপনি যেমন কাম করবেন আপনি তেমন প্রতিফল পাবেন। এখানে নাকি কান্না করে কোনো লাভ নাই, এখানে ভিকটিম গেম খেলে কোনো লাভ নেই। এখন মুমিন মুসলমানরা বড় জোর ওই যে ইমাম মাহাদির অপেক্ষা করতে পারে, অথবা আবাবিল পাখি বাড়াতে পারে, কিন্তু মনে হয় না যে আবাবিল পাখি দেওয়ার সুবিধা হবে, কারণ ওই ইসরায়েল তো অলরেডি তাদের ব্লু স্প্যারো মানে চড়ুই পাখি দিয়ে, তো ওই ইরানের সর্বোচ্চ নেতা যে নাকি নিজেকে আল্লাহর তরফ থেকে অ্যাপয়েন্টেড ইমাম বলে দাবি করতো, তা কই তাকেও তো ওই চড়ুই পাখি মিসাইল দিয়ে একেবারে দুনিয়া থেকে লোপাট করে দিয়েছে, তাই না? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।